আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা, ট্রাইব্যুনালের সর্বশেষ আপডেট কি আমাদের জানাবেন? অতসী, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ আসলে অনেক দিন ধরেই আসলে চলছে এবং সেখানে কিন্তু আজকে ৫২তম সাক্ষী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে সাক্ষ্য দিবেন। তিনি হচ্ছেন প্রসিকিউশনের পক্ষ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা, এবং তিনি কালকে সন্ধ্যার দিকে আসলে প্রসিকিউটর গাজী এমিশ তামিম কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে ৫২তম সাক্ষী হিসেবে আজকে যে সাক্ষ্য দেবে সেটিও কিন্তু আসলে সরাসরি সম্প্রচার করা হবে, বিভিন্ন বিডিবি থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সেটির মাধ্যমে আসলে আমাদের বিভিন্ন গণমাধ্যমের থেকেও কিন্তু আসলে সরাসরি সম্প্রচার করা হবে। সেখানে আসলে আজকে তানভীর হাসান জোহা এই যে শেখ হাসিনার যে মামলা, সেই মামলায় আসলে যে যে এভিডেন্স আসলে পাওয়া গেছে, যে যে আলামত আসলে পাওয়া গেছে, সেগুলো আসলে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং সেগুলো আসলে কিভাবে আসলে মিলে সেগুলোই আসলে ট্রাইব্যুনালে পেশ করবেন। যেমন কি কালকেও কিন্তু আসলে শেখ হাসিনার সাথে আসলে হাসানুল হক ইনুর একটি ফোন আলাপ হচ্ছে ট্রাইব্যুনালে শোনানো হয় এবং সেটি আসলে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুরই ফোন আলাপ, সেটিও কিন্তু আসলে তদন্ত সংস্থা থেকে একজন হচ্ছে যে সাক্ষ্য দিয়েছেন তিনি জানিয়েছেন। তো আজকেও কিন্তু আসলে বিভিন্ন ফোন আলাপ এবং বিভিন্ন যে যে আলামত আসলে পাওয়া গেছে জুলাই আগস্ট গণহত্যার মধ্যে আসলে বিভিন্ন যে জিনিস, অর্থাৎ এখন পর্যন্ত যে সাক্ষীরা এসেছেন তারাও সেখানেও কিন্তু আসলে আলামত সংগ্রহকারী যারা রয়েছেন তাদের থেকেও যে যে জিনিসগুলো আসলে পাওয়া গেছে, গুলি বা পিস্তল বা যে জিনিসগুলো দিয়ে আসলে জুলাই আগস্ট গণহত্যা আসলে হত্যাযোগ্য সংঘটিত হয়, সেই জিনিসগুলো আসলে যেভাবে আসলে প্রসিকিউশন যেভাবে সংগ্রহ করে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করেছে ল্যাবে, সেগুলোই কিন্তু আসলে ট্রাইব্যুনালে পেশ করবেন। আমরা এখন অপেক্ষায় আছি যে কখন নাগাদ আসলে আজকে 11:30টার দিকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিচার কাজ শুরু হবে এবং সেই বিচার কাজ কিন্তু আজকে পুরো দেশ আসলে দেখতে পারবে, কারণ এটি কিন্তু আসলে গণমাধ্যমের মাধ্যমে বিটিভি মাধ্যমে আসলে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু আসলে সম্প্রচার করা হবে এবং সেখানে কিন্তু তার মানে এই যে পুরোপুরি আসলে যে ডকুমেন্ট, এটির মধ্যে সব থেকে আগ্রহের জিনিস সেটি হচ্ছে যে ফোনালাপ আসলে ফাঁস হয়েছে। কারণ আমরা যদি দেখতে পারি সেটি হচ্ছে যে শেখ হাসিনার সাথে যতজনের আসলে ফোনালাপ হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনা আসলে কিন্তু এই যে গণহত্যায় যে নির্দেশদাতা হিসেবে বিভিন্ন ফোনালাপে আসলে ফাঁস হয়েছে, সেখানে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে গুলি চালানোর বা বিভিন্ন যে পিস্তল গুলি সেগুলো চালানোর, কিন্তু হেলিকপ্টার থেকে গুলি সেগুলোরও কিন্তু আসলে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এবং সেখানে কিন্তু বিভিন্ন মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারাও কিন্তু আসলে তার সাথে আসলে সহমত ছিলেন। তো আজকেও আসলে আমরা অপেক্ষায় আছি, যেমন কি হাসানুল হক ইনু, মেয়র তাপস এবং সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সাথে যেভাবে আসলে বিভিন্ন ফোনালাপ বিভিন্নভাবে এখানে দাখিল করা হয়েছে, আজকেও আসলে নতুন কোনো ফোনালাপ আসলে ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং সেটি আসলে আমরা এখন অপেক্ষায় আছি। তো যখন আসলে বিচার কাজ শুরু হবে তখন আসলে বিভিন্ন ফেসবুক পেজ গণমাধ্যমের মাধ্যমে দেখতে পারবেন। তবে আমিও আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আজকে কি কি নতুন তথ্য, কি কি পরীক্ষা নিরীক্ষা, কি কি নতুন তথ্য উঠে আসে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রাইব্যুনালের খবর রাখছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে প্রথম দিনে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব আমরা। বিস্তারিত জানাতে দেশ টেলিভিশনের নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, আপনি তো আসলে এটি নিয়ে কাজ করছেন এবং আসলে সব খবর রাখছেন, যেটি জানতে চাই যে প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন।
প্রধান উপদেষ্টা তার যুক্তরাষ্ট্র সফরে প্রথম দিন জাতিসংঘের অধিবেশনের যে উদ্বোধনী অধিবেশন সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো সেই সংস্থাগুলোর শীর্ষ ব্যক্তিত্ব সহ বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যেসব দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সাথে তিনি সাইডলাইনে বৈঠক করেছেন তাদের সাথে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি কিন্তু একটি বিষয় নিশ্চিত করা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বার্তাটি কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাষ্ট্র এবং সরকার প্রধানগুলোকে জানানো হচ্ছে এবং এর পাশাপাশি যেমন নেদারল্যান্ডের রানী সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং তার সাথে সাক্ষাৎ করে দুই দেশের যে স্বাস্থ্য সেবা নিয়ে তারা কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন যে ঔষধ নীতিটি নতুন করে সাজানোর প্রস্তাবনা কিন্তু সেখানে উঠে এসেছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি যে সেখানে ক্রমবর্ধমানশীল বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা DWT এর যে মহাপরিচালক তার সাথে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের যে LDC থেকে উত্তরণের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে যাতে এই বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহায়তা পায় সেই বিষয়টি কিন্তু সেই সংস্থার মহাপরিচালকের কাছে আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের সাধারণ সভায় যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু এবার বিশেষ তাৎপর্য বহন করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি যেটি বলেছেন যে একটি ভিত্তি তৈরির যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে সেই বার্তাটি বিশ্বের কাছে পৌঁছে দেয়া পাশাপাশি এই সরকার গেল 14 মাসে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রিফর্মের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি কি উদ্যোগ নিয়েছে বিচার প্রক্রিয়া কি উদ্যোগ নিয়েছে এবং সামগ্রিকভাবে তাদের কর্মকাণ্ড এবং আগামী নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি প্রত্যয় সেই বিষয়টি কিন্তু বিশ্বকে জানানোর একটা জায়গা থেকে এইবারের যেই সফর সেই সফরটাকে কিন্তু গুরুত্বের সাথে দেখছেন এবং এই সফর নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরেকটি যে বিষয়টি উল্লেখ করেছেন যে বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে রাজনৈতিক নেতাদের যারা সফর সঙ্গী ছিলেন তাদের উপর যে হামলার ঘটনা সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে ভুল বোঝাবুঝি থেকে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ ভিসা জটিলতার কারণে যারা রাজনৈতিক প্রতিনিধিরা ছিলেন তারা একসঙ্গে বিমানবন্দর থেকে বের হতে পারেনি এবং ভিন্ন পথ দিয়ে তারা বিমানবন্দর থেকে বের হওয়ার কারণে এমন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এমনটি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আজকের যে বুধবারের কর্মসূচি সেই কর্মসূচিতেও কিন্তু বিভিন্ন সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি যে বিভিন্ন দেশের বিশেষ করে ফিনল্যান্ড পাকিস্তান কসোভো ইতালি সহ বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এই সব দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে কথা বলে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আসলে কি বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সামনের যে গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ হাঁটছে সেই বার্তা কিন্তু এই সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের কাছে তুলে ধরা হবে এবং এই অধিবেশনটিকে কিন্তু ইতিমধ্যেই খুবই গুরুত্ব
সহকারে দেখছে এই এবারের এই সফরটাকে, এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে যেগুলো সাইডলাইনে বৈঠক হবে সেই সাইডলাইনে বৈঠকের মাধ্যমে সেই বার্তাগুলোই কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হবে যে গেল 14 মাসে এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং সামনে কি কি কাজ করার রয়েছে, এবং নির্বাচনের প্রস্তুতি কতটুকু, এবং আন্তর্জাতিক যেই সংস্থাগুলো রয়েছে, যেই দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর থেকে পর্যবেক্ষক আসার বিষয়েও কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সফরকে ঘিরে সকল খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী সাইফুল, এবং দেশ টেলিভিশনের নিউজ রুম থেকে যুক্ত হয়ে সেই সকল আপডেটই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উপভোক্তাচার্যকে লাঞ্ছিত করা এবং পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিতের প্রতিবাদে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন। শাহেদ, সকাল থেকে পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। শুভ সকাল অতসী। এখন পর্যন্ত যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে আন্দোলন সেটি চতুর্থ দিনে গড়িয়েছে। চতুর্থ দিনেও শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখনো চলছে। আমরা যদি দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ঠিক পাশেই আমবাগানের নিচে কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকরা অবস্থান নিয়েছেন। তাদের যে চতুর্থ দিনের মতো এই আন্দোলনটি চলছে। আর ঠিক পাবলিক কেন্দ্রীয় যে লাইব্রেরিটি আছে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ইসলামী ছাত্র শিবির এই যে প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবি এবং উপাচার্যকে লাঞ্ছিতের প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা গিয়েছেন তার প্রতিবাদে তারাও মানববন্ধন ডেকেছেন। সেখানে পাশাপাশি দুটি কর্মসূচি চলছে। এখানে যেটা যে কর্মকর্তা, কর্মচারীরা বলছেন যে তারা সিন্ডিকেটের যে সভা হয়েছে সেখানে যে দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, একটি অভ্যন্তরীণ কমিটি এবং একটি বিচার বিভাগীয় কমিটি, সেটি তারা সাধুবাদ জানালেও যে কমিটির যে তদন্ত প্রতিবেদন সেটি নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন। কারণ এখন পর্যন্ত আগের কমিটিগুলো তদন্ত রিপোর্ট দেয়নি এবং আজকে তৃতীয় দিন অতিবাহিত হলেও সেই ঘটনার যে তদন্ত কমিটি তারা কাজই শুরু করেনি। ফলে এই তদন্ত কমিটিও যে আলোর মুখ দেখবে না এটি তারা মনে করছেন এবং তারা সেই দাবি থেকে এই কারণেই সরে আসছেন না যে উপ-উপাচার্যকে লাঞ্ছিতের যে ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। গতকাল দুপুরে উপ-উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তারা সেখানে উপ-উপাচার্য এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এই কর্মসূচি কমপ্লিট শাটডাউনের সেটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি করেননি। রাতে 2 দফা বৈঠক হলেও সমঝোতায় আসা যায়নি। ফলে আজকে চতুর্থ দিনের মতো এই আন্দোলন কর্মসূচিটি গড়িয়েছে এবং সেখানে যেটি হচ্ছে আমরা দেখছি যে আমচত্বরের এইখানে শিক্ষক, কর্মচারীরা অবস্থান নিয়েছেন। প্রথমে বলা হয়েছিল যে শিক্ষকরা হয়তো এই আন্দোলন থেকে সরে আসবেন, কিন্তু তারাও সরে আসেননি। তারাও এই কর্মসূচির সঙ্গে একতা প্রকাশ করে এখন পর্যন্ত তাদের অবস্থান ধরে রেখেছেন। কিছুক্ষণ আগে আমরা জনসংযোগের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটিকে যাতে বজায় রাখা যায়, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে যাতে সম্পর্কগুলি আগের মতো আনা যায়, সেই নিয়ে তারা সব দিক বিবেচনা করেই একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছেন এবং সে ধরনের আলোচনা তারা করছেন। কিন্তু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যেহেতু তাদের দাবির প্রতি অনড় আছেন, ফলে এটি অনেকটা জটিল পরিস্থিতিতে গেছে এবং এখন পর্যন্ত এটি নিয়ে সমাধানের কোনো পথ তারা খুঁজে পাচ্ছেন না। তবে তারা চেষ্টা করছেন দুই পক্ষের সঙ্গে কথা বলেই যাতে এই আন্দোলন কর্মসূচিটিকে আপাতত স্থগিত রাখা যায় বা এটি নিয়ে যাতে বন্ধ করা যায়। কারণ আপনি জানেন যে
রাকসুর যে ভোট গ্রহণ ছিল 25 সেপ্টেম্বর, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কারণেই তারা এটি পিছিয়ে গেছে, কারণ তারা দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন এবং শাটডাউন কর্মসূচি ঘোষণা করার কারণে নির্বাচনটি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন পেছাতে বাধ্য হয়। ফলে আগামী মাসের 16 অক্টোবর ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তার আগেই প্রশাসন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একটি সমঝোতায় আসবেন এবং ভোট হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল অতসী রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজ বাড়িতে। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর রহমান, শোকাতপ্ত পরিস্থিতি কেমন দেখছেন, স্থানীয়রা কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন জানাবেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রাম। এই গ্রামেই কিন্তু আপনারা জানেন যে সারা দেশব্যাপী যে ঘটনাটি আসলে আলোচিত হয়েছে, একজন ফায়ার ফাইটার শামীম আহমেদ, তিনি কিন্তু গাজীপুরের যে টঙ্গীতে একটি কেমিক্যালের কারখানায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছিলেন, তখন কিন্তু তারা বিস্ফোরণে যে শামীম আহমেদ সহ 4 জন আহত হয়েছিলেন। এরপর তাদেরকে বার্ন ইউনিটে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছিল, বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে শামীম আহমদ কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার যে মৃত্যুর সংবাদ, সেই সংবাদটি যখন তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়ে, তার পরপরই কিন্তু তার পরিবার, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ সর্বমহলে কিন্তু একটি শোকের ছায়া নেমে আসে। তো আমরা এখন আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি সেখানে হচ্ছে যে শামীম আহমেদকে যে জায়গায় সমাহিত করা হবে, এখানে তার কবর খোঁড়া হচ্ছে। একটু আগেই সকাল 10:30টায় এই পিজাহাতি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু শামীম আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় এবং এখানে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক সহ নেত্রকোনা অঞ্চলের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছেন এই শামীম আহমেদের মরদেহ নিয়ে, এবং তাদের পক্ষ থেকে কিন্তু শামীম আহমেদের মরদেহে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং তার পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। জানাজা শেষে এই জায়গাটিতে কিন্তু ফায়ার ফাইটার যে শামীম আহমেদের মরদেহটি এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তার যে নিজ গ্রাম, যেখানে তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেই গ্রামের মাটিতেই কিন্তু তাকে সমাহিত করা হবে। তো আমরা তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, শামীম আহমেদের বন্ধুদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শামীম আহমদরা কিন্তু 6 ভাই ছিলেন, 1 বোন। তার বাবা মারা যাওয়ার পর তিনি 2004 সালে এই ফায়ার সার্ভিসে তিনি যোগদান করেন সরকারি চাকরিতে। তার যে অন্য ভাইরা আছেন সবাই কিন্তু কৃষক। তো এই বৃহৎ একটি পরিবারের আসলে অনেকটাই বলা যায় যে এই শামীম আহমদকে নিয়ে তারা সবাই কিন্তু অনেকটা স্বপ্ন দেখতেন। তিনি একমাত্র সরকারি চাকরিজীবী ছিলেন। এরপর তার উপরেই মোটামুটি সবাই নির্ভর করতেন। এই নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে কিন্তু এখন পুরো পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। শামীম আহমদের স্ত্রী মনিরা আক্তার এবং তার ছোট ছোট 3টি বাচ্চা রয়েছে, একটি ছেলে নাবিল নামে এবং হুমায়রা ও ওহি আক্তার নামে 2টি কন্যা শিশু রয়েছে। এলাকাবাসী এবং তার পরিবারের এখন একটাই দাবি যে বাবাকে হয়তো এই সন্তানরা আর কোনোদিন ফিরে পাবে না, কিন্তু তারা যদি এই যে শামীম আহমেদ দেশের জানমাল রক্ষা করার জন্য আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, এই জন্যে এলাকাবাসী অবশ্য তাকে নিয়ে গর্বিত। তারা বলছেন আসলে দেশের জন্য এরকম মৃত্যু আসলে অনেকেরই হয় না। তাদের শুধু সর্বশেষ যে দাবি, এই দাবিটা হচ্ছে যে তার যে 3টি সন্তান আর তার স্ত্রী রয়েছেন তাদেরকে ভরণ পোষণ সহ তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব সরকার নেবেন। এমনকি কিন্তু তার পরিবার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় প্রশাসন সহ সকলেরই দাবি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই তার গ্রামের বাড়িতে শামীম আহমদকে কিন্তু সমাহিত করা হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রাম থেকে ফায়ার ফাইটার শামীম আহমেদের দাফনের সর্বশেষ পরিস্থিতি। অতসী। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। দর্শক, অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার এবং আজকে তার কেন্দুয়ার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
মুন্সিগঞ্জ ও বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা, এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে আরও জানতে চেষ্টা করব আমরা। জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং রিয়াজ আহমেদ মুসা। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, মুন্সিগঞ্জে বর্তমানে সংক্রমণের অবস্থা কি, আর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। অতসী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু দিন দিন কিন্তু যে ডেঙ্গু সেটি কিন্তু আসলে দিন দিন বেড়েই চলেছে। জানুয়ারি থেকে এই পর্যন্ত মুন্সিগঞ্জে 1000 মানুষ কিন্তু মুন্সিগঞ্জ 6টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ভর্তি হয়েছে। এখানে কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলায় শুধু সেপ্টেম্বর মাসেই 1 তারিখ থেকে আজ অবধি কিন্তু 230 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং অন্যান্য যে উপজেলা রয়েছে সব উপজেলা মিলিয়ে কিন্তু 250 জন রোগী কিন্তু এই ডেঙ্গু নিয়ে কিন্তু এই হাসপাতালে আসলে ভর্তি হয়েছেন। এখানে সদর উপজেলার মুন্সিগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলায় কিন্তু ডেঙ্গু রোগী কিন্তু আসলে বেশি বলে আমরা আসলে এখানে এসে জেনেছি। আমি এখন এইখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে আপনি একটু জানাবেন যে আসলে এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব এটি আসলে কেন হচ্ছে এবং কি করলে আসলে ডেঙ্গুটি মুন্সিগঞ্জে এখন প্রকট আকার ধারণ করছে, ডে বাই ডে এটা বাড়তেছে। আমাদের জনগণকে সচেতন হতে হবে এবং সামাজিকভাবে এটা সচেতনতা জাগাতে হবে। আমি মনে করি ডেঙ্গুর জন্য আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে চারদিকে হাসপাতালে আসলে কি তারা ট্রিটমেন্ট দিচ্ছে, সেটা আসলে ওরকম হাসপাতাল ট্রিটমেন্ট দিচ্ছে না। ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, বাট কোনো সমস্যা হলে রোগীদেরকে তারা ঢাকা পাঠিয়ে দিচ্ছে। এবং আমি আশা করবো এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা এখানে যারা রোগীগুলো আসে কমপক্ষে প্রাইমারি ট্রিটমেন্ট এখানে করবেন এবং ভালোভাবে চিকিৎসা করবেন, কিন্তু জনগণ এখানে এসে কোনো চিকিৎসা পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে কিন্তু তারা আসলে সেইভাবে আসলে চিকিৎসা পাচ্ছে না এবং আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে ডেঙ্গু কিন্তু আসলে একটি যে চিকিৎসা রয়েছে সেটি সাধারণ চিকিৎসা, সেটি কিন্তু আসলে পানীয় পান করতে হবে এবং এই সাধারণ চিকিৎসা পাশাপাশি কিন্তু আমি একটি বিষয় জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জ সদর পৌরসভার যেই কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আসলে লিফটেড বিতরণ এবং তারা কিন্তু মশক নিধনের কাজ করলেও কিন্তু আসলে সেইভাবে কিন্তু সেটি পরিচালনা করছে না বলে আমাদের এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন। তো চিকিৎসকরা যেটি বলছেন যে বাড়ির আঙিনা কিন্তু পরিষ্কার করতে হবে এবং এখানে যেই ধরনের যেই চিকিৎসক সংকট রয়েছে সেই কারণে কিন্তু তারা আসলে সেভাবে চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ। আমরা এখন চলে যাব বরগুনায় সহকর্মী মুসার কাছে। মুসা, আপনি একটু ডেঙ্গুর সবশেষ জানাবেন। অসংখ্য ধন্যবাদ সুমন। উপকূলীয় জেলা বরগুনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। গত জুন মাসে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি শুরু হয়েছে এবং আগস্টে এসে ডেঙ্গু কিছুটা কমলেও কিন্তু সেপ্টেম্বরে আবারও ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, হাসপাতাল থেকে যে তথ্য আমাদের কাছে সরবরাহ করা হয়েছে, গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে 54 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এ নিয়ে গত জুন থেকে সেপ্টেম্বর আজ পর্যন্ত প্রায় 7137 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন এবং বরগুনার বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় 144 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। শুধু বরগুনা সদর হাসপাতালেই 94 জন রোগী এখন চিকিৎসা নিচ্ছেন এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি। রোগীরা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে রোগীরা এখানে যে অভিযোগটি আমাদের কাছে করেছেন যে এই হাসপাতাল থেকে তারা কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য যে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সিবিসি পরীক্ষা সেটি কিন্তু এখান থেকে করতে পারছে না। এছাড়া হাসপাতালে ওষুধ সংকট রয়েছে এবং চিকিৎসকরা কিন্তু নিয়মিত আসছেন না বলে কিন্তু রোগীরাও আমাদেরকে সে তেমন একটি অভিযোগ করেছেন এবং এখানে নার্স থেকে কিন্তু সেবা কিন্তু তারা পাচ্ছে। রোগীদের সাথে আমাদের সাথে আরো কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছে যে প্রতিটি গ্রামে কিন্তু এখন ডেঙ্গুর সংক্রমণ রয়েছে। গত মাসেও যেটি পৌর শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটি এখন গ্রামের থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় ডেঙ্গুর পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে গত এক সপ্তাহে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জন রোগী মারা গিয়েছে এবং এছাড়া বরগুনায় গত জুন থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় 52 জন রোগী কিন্তু মারা গিয়েছে। অন্যতম কারণ হচ্ছে এখানে আইসিইউর সুবিধা না থাকার কারণে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য
এবং পথে বসেই কিন্তু অধিকাংশ রোগীরা মারা যাচ্ছে। এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে যে রোগীরা আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন কিন্তু হসপিটালে আসে না, একটু দেরি করে আসার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা আর নিরাপত্তা ব্যবস্থার কাজে ব্যস্ত আয়োজকেরা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম ও তারেক রহমান। প্রথমে যাচ্ছি গোপালগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী জাবেরুল। জাবেরুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জাবেরুল, দুর্গাপূজার প্রস্তুতি কতটা এগিয়েছে এবং নিরাপত্তা দর্শনার্থীদের সুবিধার জন্য কি ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে জানাবেন। আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা। আর এই সারা বছর এই দুর্গা দেবী ভক্তরা অপেক্ষা করে থাকেন এই সময়টির জন্য। এবছর গোপালগঞ্জ জেলা 85টি মন্দিরে তৈরি হচ্ছে প্রতিমা। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, 1285টি দুর্গা মন্দিরে ইতোমধ্যেই কাজ সম্পন্ন। প্রতিমা তৈরির কাজ, শুধু বাহিরের যে সাজসজ্জা বা আলোকসজ্জার কাজ রয়েছে সেই কাজটি এখন চলমান রয়েছে। যেহেতু পূজা খুবই সন্নিকটে, আগামী 28 তারিখে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবং অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে এই দুর্গাপূজার যে সমাপনী সেটি হবে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সাধারণ মানুষ এবং যারা দর্শনার্থী রয়েছে এবং সার্বিক পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে এবং উৎসব মুখর করতে এই উৎসবটিকে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 1285টি মন্দিরের মধ্যে অধিক নিরাপত্তার জন্য 1099টি 1077টি মন্দির নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে শারদীয় দুর্গাপূজার সর্বশেষ। আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সহকর্মী তারেক রহমান রয়েছেন, আমরা চলে তার কাছ থেকে দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতি। জাবিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার সঙ্গে একটু বলতে চাই, এবার কিন্তু চাঁপাইনবাবগঞ্জে 159টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 28শে আশ্বিন থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমরা সকাল থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি দুর্গা মন্দির ঘুরেছি এবং পূজা মণ্ডপগুলো কিন্তু ঘুরেছি। একেবারে কিন্তু তারা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, প্রস্তুতি শেষ করেছে, রং তুলি কিন্তু তারা কিন্তু শেষ করেছে। কিছু কিছু মণ্ডপে এখনো পর্যন্ত রঙের তুলিতে আঁচড় এখনো বাকি রয়েছে, সেগুলো শিল্পীর অভাবের কারণে বাকি রয়েছে। তবে দু একদিনের মধ্যে শেষ করবেন বলে আমাদেরকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে এবার প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে 500 মেট্রিক টন করে হচ্ছে কি যে চাল দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারে পর্যাপ্ত রয়েছে বলে আমাদেরকে পুলিশ প্রশাসনের সূত্রে জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন তারা কিন্তু পোশাকের পাশাপাশি সিভিলও কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজনকে তারা মোতায়েন করেছে এবং পুলিশের সদস্যরা কিন্তু টহল শুরু করেছে। ইতিমধ্যে তারা কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এছাড়া কিন্তু র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে খোঁজ খবর নিচ্ছেন। তারা কিন্তু পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন, কোন রকম যেন বিঘ্ন না ঘটে সেটি কিন্তু তারা কিন্তু নিশ্চিত করতে চান। পূজা উদযাপন কমিটির নেতারা আমাদেরকে জানিয়েছেন এবার কিন্তু তারা কিন্তু সম্প্রীতির বন্ধন তারা কিন্তু একেবারে নজির স্থাপন করতে চায়। পুজোয় যেন কোন রকম যেন বিশৃঙ্খলা যেন না হয়, যার যার ধর্ম তারা যেন সুশৃঙ্খল ভাবে যেন তারা যেন পালন করতে পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আবেদন করেছে। আপনাকে যদি আমি যদি একটু বলতে চাই, পূজা উদযাপন পরিষদের নেতারা আমাদেরকে জানিয়েছেন এবার গজে আগমন হবে এবং দোলায় গমন হবে। এবার পূজা 5 দিন ব্যাপী পূজা উদযাপন এবং উৎসব শুরু হচ্ছে আগামী 28শে আশ্বিন থেকে এবং
চলবে 5 দিন ব্যাপী। আমরা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাতেও কিন্তু খোঁজ খবর রাখছিলাম। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মহানন্দার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু ভারত সীমান্তবর্তী প্রায় এলাকাগুলোতে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে, ওইসব এলাকাগুলোতে যেন শান্তিপ্রিয়ভাবে যেন হিন্দু ধর্মাবলম্বীরা যেন পূজা উদযাপন করতে পারে, সেক্ষেত্রে তারাও কিন্তু নজরদারি বাড়িয়েছে এবং বিজিবি সদস্যরা কিন্তু পূজা মণ্ডপগুলোতে টহল দিচ্ছে এবং তারাও কিন্তু কথা বলছেন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এবং তারাও কিন্তু পোশাকে এবং সাদা পোশাকে তারা কিন্তু টহল দিচ্ছে সীমান্ত এলাকাগুলোতে। তবে আমরা এখন পর্যন্ত বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জে যতগুলো পূজা মণ্ডপ আছে সবগুলোতে কিন্তু এখন পর্যন্ত শান্তি বজায় রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা কিন্তু খবর পাইনি। এ নিয়ে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং যারা স্থানীয় প্রশাসন তারাও কিন্তু বলছে এবং সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন কি এখন যে পরিস্থিতি আছে আগামী যে পূজা 28শে আশ্বিন যে পূজা উদযাপন শুরু হবে এবং শেষ পর্যন্ত প্রশাসন এভাবে সহযোগিতা করবে এবং স্থানীয় যারা মুসলিম মানুষ আছে যারা মুসলিম মানুষ আছে তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং স্থানীয় যারা জনগণ আছে জনপ্রতিনিধি আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি আমরা ভালো দেখেছি, সবাই কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছে, প্রশাসন নজরদারি বাড়িয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো অতসী এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পূজা মণ্ডপ থেকে সর্বশেষ পরিস্থিতি। দীর্ঘ 36 ঘন্টা পর পরিবহন শ্রমিকদের দাবি মেনে নেয় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে বাস চলাচল শুরু হয়েছে। নতুন বেতন ভাতা কার্যকর হবে আগামী 25 সেপ্টেম্বর থেকে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। মামুন, বাস চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন? শ্রমিকদের দাবি মেনে নেওয়ার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়েছে জানাবেন। ধন্যবাদ অর্তসী। আমরা রয়েছি নাটোর বাসস্ট্যান্ড এলাকা। আপনারা জানেন যে গত 2 দিন ধরে কিন্তু নাটোরের এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ ছিল। বিএপি যে বাসগুলো ছিল সেগুলো চলাচল বন্ধ ছিল, তারই জন্য কিন্তু 36 ঘন্টা অচল অবস্থায় ছিল নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের এই যে বাস কাউন্টার গুলো ছিল সেগুলো। তো তাদের এই কর্মবিরতির জন্য কিন্তু কাল রাত্রে একটি মিটিং হয় ঢাকায়। যারা এই কর্মচারীদের যে প্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে একটি মালিক পক্ষের একটি মিটিং হয়। মিটিং এ তাদের কথার প্রেক্ষিতে কাল রাত্রে কিন্তু তাদের এই সমাধানটি হয়, যার পর থেকে কিন্তু গাড়ি চলাচল আবার স্বাভাবিক হয়ে চলে আসে। আমরা একটু কথা বলবো, একজন এখানে মিটিং এ ছিল, কর্মচারীর পক্ষ থেকে গেছিল। তিনি কি জানলেন আপনি? আসসালামু আলাইকুম। গতকালকে আমরা রাজশাহী, নাটোর, চাপাই 21 জন প্রতিনিধি গিয়েছিলাম। ঢাকায় মিটিং হয়, সেই মিটিং এ সর্বশেষ রেজাল্ট আসছে। আমাদের যেটা বেতন দাবি ছিল ব্যক্তিগতভাবে আমরা নোট করছিলাম ড্রাইভার, সুপারভাইজার, হেল্পারকে বেতন নিয়ে, সর্বশেষ সেটা মাইনাস প্লাস করে আমরা আরেকটা চাওয়া ছিল যে আমাদেরকে একতাই সিস্টেম দেওয়া হোক। সর্বশেষ ওটা আসছে সিদ্ধান্ততে ঠিক আছে তাহলে তোমাদের আমাদের তাহলে সে দাবিটাই মেনে নিয়েছে যে একতা তোমাদেরকে যে সিস্টেম সেই সিস্টেমটা তোমাদেরকে দিল, তা থেকে তোমরা খুশি কিনা। ঠিক আছে, পরে সবাই আমরা 21 যে প্রতিনিধি ছিলাম আমরা সবাই মেনে নিয়েছি যে হ্যাঁ আমরা তাতে খুশি, আমরা সেটাই সেই নিয়মে চলবো। আমাদের আগে বেতন ছিল রাজশাহী ঢাকা আপ ডাউনে 1250 টাকা, চাপাই ছিল 1350 টাকা, আর এখন বর্তমান একতা নিয়মে গেলে 1750 টাকা বর্তমান বেতন। মানে একতা যে সিস্টেম, আর একতার আরেকটা রুটিন যেটা ধরেন যে তাদের 31টা হলে একটা ছাড়, 40টা হলে 2টা ছাড়, মানে একতার যে সিস্টেম এক কথায় সেই সিস্টেমহীন হিসাবে আমাদেরকে চলতে হবে এবং সেটাই আমাদেরকে দিয়েছে। আর সেটা আমরা মেনে নিয়ে কাল মিটিং শেষ করে আসছি এবং গতকাল রাত থেকে গাড়ি স্বাভাবিক চলাচল শুরু হয়ে গেছে, আমরা কর্মে সবাই ফিরে আসছি। জি, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে তাদের বেতন কাঠামো নিয়ে কথা বলছিলেন এবং তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া ছিল, যে দাবি দেওয়ার জন্য তারা অনশন করছিল বা কর্মবিরতি করছিল, তা কিন্তু মালিক পক্ষ মেনে নেওয়ার কারণে কিন্তু আবার যান চলাচল স্বাভাবিক হয়ে ফিরেছে এবং তাদের এই তারাও খুশি বলছে এবং তারা এই অচল অবস্থা থেকে দূরীকরণের জন্য সাধারণ যাত্রীরাও কিন্তু যাত্রীদেরও কিন্তু দুর্ভোগ কমেছে। নাটোর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম, চলে যাচ্ছি স্টুডিওতে অতসী।
সুন্দরবনের ঝিনুক ও শামুক উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণ ও সমুদ্র তটের জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আমরা যুক্ত হচ্ছি। সুমন, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন এই বিষয়টিতে জানাবেন। অতসী, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে দীর্ঘদিন ধরে একদল চোরা কারবারি বা কুচক্রী যারা পরিবেশকে ধ্বংস করে পরিবেশ রক্ষার যে অতন্দ্র সৈনিক বলা হয় যে শামুক ঝিনুক, এই ছোট্ট উপাদানটি, এই ছোট্ট প্রাণটিকে ধ্বংস করে বিদেশে পাচার বা নানান রকম অপকর্ম চালিয়ে আসবার চেষ্টায় লিপ্ত ছিল। এটি পরিবেশকে যেমন ধ্বংস করছিল, একই সাথে সুন্দরবনকেও ধ্বংস করছিল। এমন একটি পরিস্থিতিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ একেবারে এটিকে ঘোষণা দিয়ে এটিকে একেবারে সম্পূর্ণরূপে এটিকে বন্ধের তৎপরতা পরিচালনা করে আসছে, যার প্রেক্ষিতে এই যে মাইক দেখতে পাচ্ছি, এটি এলাকায় এলাকায় যেমন মাইকিং করা হচ্ছে, একই সাথে আমরা দেখেছি যে একই সাথে এই সুন্দরবন উপকূলীয় এলাকায় এখানে কিন্তু জনসচেতনতার কাজটিও সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পক্ষ থেকে করা হচ্ছে, যার ফলে এখানে কিন্তু এই শামুক ঝিনুক যারা সচেতনতায় এবং অসচেতনতায় যারা এটি আহরণ বা উত্তোলনের চেষ্টা করে তাদেরকে থামানোর কাজটি করা হচ্ছে। এখানে বন সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের রেঞ্জ অফিসার উপস্থিত আছেন। আপনারা আসলে কি কি তৎপরতা পরিচালনা করছেন? আপনারা জানেন সংরক্ষিত সুন্দরবন সেটা হচ্ছে বন আইন 1987 অনুযায়ী 20 ধারা অনুযায়ী যে অংশটুকু সংরক্ষিত করা হয় সেটা সম্পূর্ণভাবে সেই সকল অংশ থেকে যে কোনো ধরনের সম্পদ আহরণ অথবা অপসারণ অথবা কোরানো অথবা এখান থেকে পরিবহন করা, ব্যবসা করা, এগুলো কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় আমরা অন্যান্য সম্পদ রক্ষণাবেক্ষণের পাশাপাশি ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের চোরাকারবারি অথবা কিছু কুচক্রী মহল আমাদের সুন্দরবনের সংরক্ষিত বন থেকে এবং আশপাশ থেকে যা ঝিনুক, শামুকের ভিতরে অনেক প্রজাতি আছে। আপনারা জানেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী তফসিল 2 অন্তর্ভুক্ত প্রায় 66টি শামুকের লিস্ট আছে। সেগুলো ছোট আর ঝিনুকের বিষয়টা, সামুদ্রিক ঝিনুক এবং লম্বা ঝিনুক যে বিষয়গুলো, সেগুলো সম্পূর্ণভাবে কি কি তৎপরতা চালাচ্ছেন? আমরা জনসচেতনতার পাশাপাশি আমরা এই বিষয়ে আমরা নিয়মিত টহল চালু আছে, আমাদের স্মার্ট পেট্রোলিং টিম চালু আছে। টহলের কথা শুনলাম অতসী, পাশাপাশি সহ ব্যবস্থাপনা কমিটি আছে, তারা আসলে কি কাজ করে বন বিভাগের পাশাপাশি আমরা একটু জানার চেষ্টা করি। আমরা সাতক্ষীরা সহব্যবস্থাপনা কমিটি বন বিভাগের সাথে যৌথ হয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার কাজ করি এবং সচেতনতামূলক কাজ করি। আর এই যে শামুক ঝিনুক উত্তোলন করা, এগুলো দণ্ডনীয় অপরাধ। আমরা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন বিভাগের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেটা শুনছিলাম তারাও জনসচেতনতার, বন বিভাগের পাশাপাশি জনসচেতনতার কার্যক্রম পরিচালনা করে আসছে। অতসী, আপনাকে জানিয়ে রাখা দরকার যে এই শামুক ঝিনুক হচ্ছে পরিবেশের ফিল্টার বলা হয়, এবং এই শামুক ঝিনুক উত্তোলন করলে শুধু পরিবেশ বিপর্যয় ঘটে তা নয়, এই ভূমিধস, সুন্দরবন অঞ্চলের উপকূলের ভূমিধসের ঘটনার মতো ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়, যার ফলে এটিকে একেবারেই সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে, অভিযান পরিচালনা করে আসছে সাতক্ষীরা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ। এই ছিল শামুক ঝিনুক রক্ষার যে ক্ষেত্রে যেসব তৎপরতা এবং কার্যক্রম, তার সর্বশেষ অতসী।